তোমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইতে যে কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রয়েছে, সেই কবিতাটা নিয়ে। এখানে আমি শব্দার্থ সহ লাইন ধরে ব্যাখ্যা করব। তোমাদের যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দার্থ না জানো, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। তো চলো সম্পূর্ণ কবিতাটার ব্যাখ্যা শুনে নাও, সারসংক্ষেপ এবং সেই সঙ্গে শব্দার্থ। এই কবিতাটা কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতার নামকরণের দিকে প্রথমে খেয়াল করো, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় শব্দটা আমরা কাদেরকে বলি, অর্থাৎ তুই সম্বোধন করি আমরা কাদেরকে বলতো? যাদের সঙ্গে আমাদের খুব প্রিয়জনের সম্পর্ক, যাদেরকে আমরা বাড়িতে ভাই বোন দাদা দিদি এই সম্পর্কের সঙ্গে চিনি, কিংবা যারা আমাদের বন্ধু বান্ধব অর্থাৎ খুব কাছের জন, খুব প্রিয়জন, তাদেরকেই আমরা তুই বলি। তাহলে এখানে কবি আয় আরো বেঁধে বেঁধে থাকি এই আয় বলে কাদেরকে ডাক দিচ্ছেন? অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যদি জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় সুষ্ঠুভাবে, সুস্থ স্বাভাবিকভাবে, তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা স্নেহের বন্ধন রাখতে হবে, একটা মানবতার বন্ধন রাখতে হবে। তাহলেই আমরা সকলে একসঙ্গে বেঁধে বেঁধে চলতে পারবো, সমস্ত বিপদকে মোকাবিলা করতে পারবো, প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারবো। তো চলো এবার লাইন ধরে ব্যাখ্যা শুরু করা যাক। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। অর্থাৎ আমাদের ডান পাশে রয়েছে ধস। ধস শব্দের অর্থ পাহাড় থেকে যে বিরাট পাথর কিংবা মাটির যে চাঙড় ধসে পড়ছে সেটাকে বোঝানো হয়েছে। বায়ে রয়েছে গিরিখাত, অর্থাৎ যে বিরাট গর্ত পাহাড়ের আশপাশে আমরা দেখতে পাই আয় আকৃতি, তোমরা ভূগোলে পড়েছো সেটা, সেই গিরিখাতের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের ডান দিকেও রয়েছে বিপদ, আমাদের বাম দিকেও রয়েছে বিপদ। আমাদের মাথায় রয়েছে বোমারু। এই বোমারু শব্দের অর্থ হচ্ছে যে বিমান থেকে বোমা ছোড়া হয় আকাশ থেকে, অর্থাৎ যে যুদ্ধ বিমানগুলো যেগুলো বোমা ছুড়ে নিচের সমস্ত মানুষকে নিঃশেষ করে দেয়, সেই বোমারুর কথা এখানে বলা হচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো বরফ, যে তুষার বলা হয় যাকে। অর্থাৎ আমরা যদি ডান দিকে এগোতে যাই তাহলে রয়েছে ধস, আমরা যদি বাম দিকে এগোতে যাই সেখানেও রয়েছে গিরিখাত। আবার তুমি ভাবলে যে আমি সামনের দিকে এগিয়ে যাব, সেখানেও রয়েছে হিমানির বাঁধ। আবার আমাদের মাথার উপরে রয়েছে বোমারু। অর্থাৎ আমাদের চারপাশটায় একটা বিপদের পরিস্থিতি তৈরি হয়ে আছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমরা এমনই একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে রয়েছি যে আমাদের মাথার উপরে ছাদটুকু চলে গেছে। আমরা জানি, আমরা সেই পরিস্থিতিটাকে সবচেয়ে ভয়ঙ্কর চরম পরিস্থিতি বলে জানি যখন আমাদের মাথার উপরে ছাদটুকুও থাকে না, অর্থাৎ আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখায় খুব সংকটের মুখোমুখি হয়ে যায়। সেই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে কবি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের ঘরও উড়ে গেছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব বানানটা খেয়াল করো, তালব্য সব। এই সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। তো আমাদের শিশুদের সব, অর্থাৎ এখানে আমাদের বর্তমান পরিস্থিতিকে যেমন দেখানো হয়েছে যে সংকটের মধ্যে রয়েছে, পাশাপাশি শিশু মানেই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিশু মানে যারা আমাদের সন্তান। এখানে কিন্তু শুধুমাত্র রক্তের সম্পর্কে যে আমার নিজের সন্তান তাকেই বোঝানো হচ্ছে না, সমগ্র সাধারণ মানুষের মধ্যে যে শিশুরা রয়েছে সেই সন্তানদের বোঝানো হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো হচ্ছে। সেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সংকটের মুখোমুখি রয়েছে। আমাদের বর্তমানও বিপদে, আমাদের ভবিষ্যৎও বিপদে, ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এখানে কবি একটা প্রশ্ন চিহ্ন রেখেছেন যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই যখন বিপদের মুখে রয়েছে, তাহলে এই মুহূর্তে আমরা যারা আশ্চর্যজনকভাবে বেঁচে আছি, এত কষ্টের মধ্যে দিয়েও বেঁচে আছি, তারাও কি মরে যাব? দেখো, এটাকে যদি শুধু কবিতার এই ভয়াবহ পরিস্থিতি না ভেবে তুমি যদি তোমার চারপাশের যা তুমি দেখছো নিত্য নৈমিত্তিক দিনে সেটুকুকেও ভাবার চেষ্টা করো। এই যেমন করোনা কাল, যে সময় মহামারীতে আমরা চারপাশে শুধুই মৃত্যুর কাহিনী শুনছি, শুধুই চারপাশে মৃতদেহ লাশের গন্ধ পাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে আমরা যারা বেঁচে ছিলাম, যারা এখনও সেই সময়টাকে কাটিয়ে উঠে বেঁচে আছি, আমাদের প্রতি মুহূর্তে মনে হয়েছে যে আমরাও কি তাহলে মরে যাব? এই করোনা কি আমাদেরও গ্রাস করে নেবে? আমাদের পরিবার পরিজনকে সবাইকে বাঁচিয়ে আমরা নিজেরা আবার
ঠিক মতো সুস্থ জীবন কাটাতে পারবো তো? এই প্রশ্ন প্রতি মুহূর্তে আমাদের মনে হয়েছে, আজও মনে হয়, কারণ চারপাশে একের পর এক মহামারী, একের পর এক ভয়ঙ্কর রোগ ব্যাধি আমাদেরকে ঘিরে ধরছে। পাশাপাশি রয়েছে বিদেশি শত্রুর আক্রমণ, বাইরের দেশের আক্রমণ, হানাহানি, যুদ্ধ। এই সমস্ত কিছুর মধ্যে আমরা যে বেঁচে আছি, সে কারণে প্রত্যেকটা দিন ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ঈশ্বর হোক, আল্লাহ হোক, গড হোক, তাকে প্রত্যেক দিন, সে অদৃশ্য শক্তি, সেই পরম ঈশ্বর, তাকে আমাদের একটা ধন্যবাদ জানানো উচিত যে এত কষ্টের মধ্যেও আমরা জীবিত আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ কবি শেষ মুহূর্তেও এই যে স্তবক রয়েছে তার শেষ লাইনেও বলছেন যে আমাদের সকলের বেঁধে বেঁধে থাকা উচিত। এত ভয়ঙ্কর, এত বিপদ, এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, সুস্থ স্বাভাবিকভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে বেঁধে বেঁধে থাকা উচিত। এই বন্ধন মানবতার বন্ধন, এই বন্ধন স্নেহ, প্রেম, সহানুভূতির বন্ধন, একে অপরের মধ্যে যে মায়া মমতা ছড়িয়ে দেওয়ার বন্ধন। এইভাবেই কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। তোমরা ছোটবেলায় একটা গল্প নিশ্চয় সবাই পড়েছো, নীতিকথামূলক যে গল্পগুলো হয়, যে একটা লাঠিকে খুব সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু যদি একটা লাঠির গুচ্ছ থাকে তাহলে কিন্তু সহজে তাকে ভাঙা যায় না। ঠিক তেমন করে আমরা যদি একা চলতে চাই, তাহলে কিন্তু বাইরের দেশগুলো, বাইরের পরিবেশ পরিস্থিতি, সমাজ কিন্তু আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে চাই, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ জীবন কাটাতে পারবো। পরবর্তী স্তবকে রয়েছে, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে ইতিহাস যারা লিখছে তারা কিন্তু শুধু বিজয়ের ইতিহাস লিখছে, যারা বিজয়ী হয়েছে তারাই এই বিজয়ের ইতিহাস লিখছে। সুতরাং আমরা যে সম্পূর্ণ সত্য ইতিহাস জানছি তেমনটা নয়, সেই ইতিহাস কারো না কারো বানানো ইতিহাস। আমাদের কাছে আর তার কোনো প্রমাণ নেই। যেটুকু বইয়ে পড়ছি, যেটুকু পত্রপত্রিকায় পড়ে এসেছি, সেটুকুই আমরা জানি। এর বেশি কিন্তু আমাদের জানার কোনো উপায় নেই। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ ঢাকা মানে আমাদেরকে সত্যিটা দেখানো হচ্ছে না, আমাদেরকে সত্যিটা বলতে দেওয়া হচ্ছে না। ঠিক সেই কারণেই কবি বলছেন যে আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ ভিখারিরা যেমন অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, আমরাও যেন আমাদের সেই উপরে যারা রয়েছে, উপরের স্তরে যারা রয়েছে, তারা আমাদেরকে যেমন কাঠের পুতুলের মতন করে নাচিয়ে চলেছে, ঠিক তেমন করেই আমরা সাধারণ মানুষেরা চলছি। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিকে আমরা যেন সেই ধ্বংসের মুখোমুখি দিন দিন এগিয়ে চলেছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবি বলছেন একটা হয়তো শব্দের মধ্য দিয়ে কবি সংশয় রাখছেন যে হয়তো পৃথিবী বেঁচে আছে। আমরা বুঝতে পারছি না যে আমাদের পৃথিবীটাকে সত্যিই বেঁচে আছে। পৃথিবীর কি এমন করেই বেঁচে থাকার কথা ছিল, নাকি পৃথিবীটা মরে গেছে? আমরা মৃত মানুষের মতন করেই বেঁচে আছি। এই বেঁচে থাকা না থাকা যেন সমান ব্যাপার হয়ে গেছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। ভিখারিরা যেমন এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘোরে, আমরা সাধারণ মানুষেরা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, আমরাও যেন দুয়ারে দুয়ারে ঘুরে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বলছেন যে কবি, কিছুই তো কোথাও নেই, কোনো আশ্বাস নেই, কোনো ভরসা নেই, বেঁচে থাকার কোনো আশা, স্বপ্ন কিছুই আর অস্তিত্ব তার নেই। কিন্তু তারপরেও আমরা যে কজন এখনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমরা যে কজন এখনো ইতিবাচক ভাবনা নিয়ে বেঁচে থাকি, কিছু স্বপ্ন আমাদের আছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবী আমরা দিয়ে যেতে চাই। সুকান্ত গঙ্গোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমরা যেন এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে রেখে যেতে পারি। তো আমরা সেই আশা নিয়ে এখনো বেঁচে আছি যে আমাদের বর্তমান পরিস্থিতিকে আরেকটু সুন্দর করে তুলব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরও একটু বাসযোগ্য করে রেখে যাব। তো সেই কারণেই বলছেন, সেই কজন মানুষও যদি মানবতার বন্ধনে একে অপরের সঙ্গে হাতে হাত রেখে বেঁধে বেঁধে চলতে পারি, তাহলে বাকি জীবনটুকু আমরা সুস্থ সুন্দরভাবে কাটাতে পারবো। আমাদের বর্তমানটুকুকে যেন সুন্দর করে তুলতে পারি এবং আমাদের ভবিষ্যতে যারা সন্তান রয়েছে তাদের প্রজন্মকেও যেন একটা সুষ্ঠু, সুন্দর, বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারি। ঠিক তেমনটাই কবি বলতে চেয়েছেন যে সেই কজন মানুষকে সে কারণেই বেঁধে বেঁধে থাকতে হবে। এই বন্ধন মানবতার বন্ধন, স্নেহের সঙ্গে, একে অপরের প্রতি সহানুভূতির সঙ্গে যেন আমরা বন্ধনে
আবদ্ধ থাকতে পারি এবং এভাবে কবি একদম কবিতার শেষে এসে সেই মানবতার বন্ধনের বার্তা দিয়ে কবিতাটিকে শেষ করেছেন। তো আজকের এই কবিতা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোনো যদি অসুবিধা থাকে, কোনো কৌতূহল, কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এ পর্যন্তই।